ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো 32,000 চাকরি বাতিল মামলা, সেই 32,000টা কি বেড়ে 42,000 হবে? রুলস পরিবর্তন করে নিয়োগ করলে ছাড়বে না কিন্তু এই কোর্ট এত সহজেই। দুটি পয়েন্ট যা মোড় ঘুরিয়ে দেবে 32,000 মামলায়। কিছু প্রমাণ আপনাদের দেখাবো, সব পক্ষে যুক্তি দেব, আপনারা খণ্ডন করবেন। ঠিক কি বেঠিক আমাদের চ্যানেল। আপনারা প্রত্যেকে জানেন হিয়ারিং চলাকালীন একটা কথা আপনারা হয়তো ভুলে গিয়ে থাকবেন, সেটা হচ্ছে ক্যান 10কে স্যাটিসফাই করতে হবে। ক্যান 10-এর যে প্রিলিডিংস রয়েছে সেক্ষেত্রে তাদেরকে স্যাটিসফাই করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। অর্থাৎ ক্যান 10-এ আছেটা কি? ক্যান 10-এ আছে যে প্যানেল আদতে প্রকাশ পেয়েছিল কি না সেটাকে স্যাটিসফাই করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্যানেল এই টার্মটা ভীষণ ইম্পর্টেন্ট এই মামলার ক্ষেত্রে। প্যানেল আর মেরিট লিস্টের মধ্যে পার্থক্য আছে। প্যানেল কি ছোট্ট করে আপনাদের দেখাবো, প্যানেল কোথায় কোথায় লেখা আছে সেটাও আপনাদের দেখাবো। কিন্তু তার আগে গতদিন অরিন্দবাবুর কিছু আর্গুমেন্ট ছোট্ট করে দেখুন। অরিন্দবাবু আগের দিন যেটা বলেছেন সেটা খারাপ কিছু বলেননি। হ্যাঁ, এইখানটায় অ্যামেন্ড করা হয়েছে কিছু, যে সাব রুল ছিল 3 সেটাকে ইনস্ট্যান্ট ফলোয়িং দ্য সাব রুলে পরিবর্তন করা হচ্ছে এবং সেক্ষেত্রে 4-এ পরিষ্কার বলা আছে দ্য বোর্ড মে ইফ নেসেসারি কনস্টিটিউট ওয়ান অর মোর আদার সাব কমিটিস for scrutiny testimonials for conducting interview aptitude test and other processes may be required। তো সেক্ষেত্রে অন্য কিছু যদি দরকার সেক্ষেত্রে সাব কমিটি তৈরি করতে পারে, কিন্তু সাব কমিটি মানে তো এজেন্সি নয়, তাই কি? কোথাও উল্লেখ উনি যেটা প্রতিষ্ঠা করে গেছেন কতদিন, যেটা মিথ্যা জিনিস, যে সাব কমিটি মানে এজেন্সি। এজেন্সি তো আলাদা জিনিস, এজেন্সি তো যে কোনোভাবে এজেন্সিকে নিতে পারেন, তারও পদ্ধতি আছে, বাট এজেন্সিকে এঙ্গেজ করার ক্ষমতা পিটিআর রুলস 2016-এ নেই। কোথায় আছে? শুধুমাত্র ইনফরমেশন রিগার্ডিং অন্য কিছুতে। বাট প্যানেল আপনি তাকে দিয়ে প্রস্তুত করিয়ে দিচ্ছেন, এটা নেই। প্যানেল করবে সিলেকশন কমিটি, আর সিলেকশন কমিটির জায়গায় কিছু সাব কমিটি আসতে পারে, বাট এটা নয় যে এজেন্সিকে আপনি এঙ্গেজ করতে পারবেন। তো এটা ভুল বুঝিয়েছেন, কোর্টকে মিসগাইড করেছেন, এগুলোকে ধরে দেওয়া হবে। দ্য ডিসিশন অফ দ্য সাব কমিটি অর সাব কমিটি শ্যাল বি বাউন্ড বাই দ্য ডিসিশন অফ দ্য বোর্ড। তো বোর্ডের ডিসিশনে চলবে। এরা কী করেছে? এরা সবটাই বাসুরিয়া কোম্পানিকে দিয়ে করিয়েছে, এজেন্সিকে দিয়ে করিয়েছে। এজেন্সিকে যা বলেছে তাই তারা করেছে, রাতের অন্ধকারে এটা সেটা ওটা অনেক কিছু করেছে। তো যাই হোক, মোদ্দা কথা, এজেন্সি কোনোভাবেই এঙ্গেজ করার কথা ওই ইনফরমেশন রিগার্ডিং ওই অংশটুকু বাদ দিয়ে আর কোথাও নেই যেখানে কি তুমি প্যানেল বানাতে পারো তাকে দিয়ে। তো তাকে দিয়ে প্যানেল তুমি বানাতে পারো না, এটা পুরো গেজেটে কোনো অ্যামেন্ডমেন্টে ওটা উল্লেখ নেই। তো এটাকে ভুল বোঝানো হচ্ছে কোর্টকে, যে সাব কমিটি তৈরি মানেই এজেন্সিকে বরাদ দেওয়া, সেটা নয়। সেটা নিয়েও আর্গুমেন্ট হবে না অ্যাকচুয়ালি বঞ্চিতের তরফ থেকে। যে এবার পরের পয়েন্ট আছে, যেটা আজকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আপনাদের। এবার পরের পয়েন্ট আসি। 8-5 তার সাবরুল 4 তার সাবক্লস নোট 1-এ একটি কথা লেখা আছে, সাচ অ্যান অল্টারনেটিভ সেট অফ প্যানেল। বারবার প্যানেল শব্দটা আপনারা পাবেন, যে প্যানেল অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর ইচ ক্যাটাগরি ইন এ কাউন্সিল শ্যাল বি প্রিপেয়ার্ড বাই দ্য পারপাস অফ দ্য প্রোভাইডিং option to the reserved category candidate during counseling to option the posting as per position in unreserved category or as per position of the reserved category। অর্থাৎ একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী সে দু জায়গায় থাকবে। আনরিজার্ভ সিট মানে জেনারেলের মধ্যেও তাকে দেখাতে হবে, মানে তার র্যাঙ্ক দেখাতে হবে, এবং তার পাশাপাশি রিজার্ভ ক্যাটাগরিতেও তার নাম থাকবে। মাথার উপর দিয়ে গেল, তাই না? আপারের প্যানেলটা একবার দেখে নিন। আপারের প্যানেলে ওদের একাধিক, যদি একজন মেল ক্যান্ডিডেট হয়, ধরুন সে এসসি ক্যাটাগরি, সে 4 জায়গায় ফিচার্ড হবে। কিন্তু এর ক্ষেত্রে কি এই যে প্রাথমিকের প্যানেল, এখানে অনেকে বলছে না এরকম হয় না, এরা প্রাথমিক শিক্ষা পরিষদ জোরপূর্বক করে না। কিন্তু এই রুলস রয়েছে, প্রভিশন রয়েছে পিটিআর 2016, এবং তার কোনো অ্যামেন্ডমেন্ট নেই এবং তার কোনো পরিবর্তন নেই। 8-5 এই অংশটা অপরিবর্তিত 3টে সংশোধনী আনার পরে। অর্থাৎ কোনো প্যানেল যখন প্রস্তুত হবে, সেই প্রস্তুতে একটা অল্টারনেটিভ প্যানেল তৈরি করতে হবে, যেখানে গিয়ে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী সে 2 জায়গায় ফিচার হবে, এক জেনারেলে, এক হচ্ছে আপনার নিজের ক্যাটাগরিতে। দেখুন যেমনটা এখানে আপারের প্যানেলে একটা দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। দেখুন ভ্যাকান্সি 143, এটা হচ্ছে জেনারেল মেল ফিমেল ক্যাটাগরি। এখানে একজন ভদ্রলোক, তিনি বাংলা মিডিয়ামে, মাসিদের শেখ, তিনি নাম্বার পেয়েছেন, ধরুন ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার। তো ইনি জেনারেলের মধ্যে মেল ফিমেলের মধ্যে তিনি র্যাঙ্ক 1 হয়ে বসে আছেন। আবার এনাকেই দেখুন ডান দিকে যেটা আছে, সেই একই বেঙ্গলি মিডিয়ামে আরবিকের সাবজেক্টে দেখুন ওবিসি মেল ফিমেল, এবং সেখানে ভ্যাকান্সি 79টা, সেখানেও তিনি 1 নম্বরে চলে গেছেন।
এবার ধরে নিচে এরকম অল্টার করতে করতে যাবে। তো মোদ্দা কথা, একজন মানুষকে দু জায়গায় ফিচার্ড হতে হবে অ্যাজ পার পিটিআর রুলস 2016 মোতাবেক, যে তুমি দু জায়গায় তুমি যাবে, যে একজন তুমি জেনারেলে তোমার র্যাঙ্ক থাকবে এবং তুমি সেই সাথে রিজার্ভ ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক থাকবে, এবং তুমি যেটা তোমার কাছাকাছি স্কুল মনে হবে সেটা তুমি নিতে পারবে। এবং এর উপর বেস করে অলরেডি ডিভিশন বেঞ্চে বা সিঙ্গেল বেঞ্চে পর্ষদ জিতে হচ্ছে। কী মর্মে? না এই মর্মে যে আমরা এমন প্যানেল তৈরি করেছি যেখানে একজন রিজার্ভ প্রার্থী সে রিজার্ভ ক্যাটাগরিতে থাকবে নাকি জেনারেলে থাকবে সেটাকে তারা আমরা অপশান দিয়েছি, এবং এই ধরনের প্যানেল আমরা তৈরি করেছি। এই ধরনের সাবমিশন আছে, আমি দেখাচ্ছি এক এক করে। তো একটি মামলা, জাস্টিস অ্যারিস্টেনেসের কাট অফ মামলা, একটি চাকরি নির্দেশিনী দেন ডিভিশন বেঞ্চে রবীন্দ্রনাথ স্যারকে বসে, তার সাথে বসে একটা এবং একটা চাকরি দেয়, এবং তার চাকরি হয় কাট অফ মামলায় একটি ডিস্ট্রিক্টে। তো সেক্ষেত্রে একদম পরিষ্কার বলে দিচ্ছে, দ্য রুল ওয়াজ রেস্ট্রিক্টেড টু দ্য স্টেজ অফ কাউন্সিলিং ফর দ্য পারপাস অফ পোস্টিংয়ের ক্ষেত্রে এই রুল নোট 1 কথা আমরা বলছি, সেইটা কিন্তু টোটালি মানে সাচ অ্যান অল্টারনেটিভ প্যানেল সেট অফ প্যানেল সিলেক্টেড ক্যান্ডিডেট ফর ইচ ক্যাটাগরি ইন এ council shall be prepared for the purpose of the providing option to the reserved category candidate during the counseling for the posting as per position of the unreserved category as per position of the reserved category। অর্থাৎ প্যানেল আগে তৈরি হয়েছে, তো রিজার্ভ ক্যাটাগরিতে একটা জায়গায় তিনি রয়েছেন, আবার আনরিজার্ভ ক্যাটাগরিতে তিনি একটা জায়গায় রয়েছেন। এবার তিনি অপশন চুজ করবেন আমি কোথায় যাবো, আমি কি ওই চাকরিটা নেবো যে রিজার্ভ ক্যাটাগরি, নাকি আমি জেনারেল সিটটা নেবো আমার বাড়ির কাছাকাছি হচ্ছে বলে। তো সেই জিনিস অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বিভিন্ন কোর্টে এই ধরনের সাবমিশন দিয়ে অনেক মামলা ডিসমিস করেছে এবং জিতে হচ্ছে সেই মামলা। এবং এই জেতাটা কতটা কঠিন হয়ে দাঁড়াবে এই ডিভিশন বেঞ্চে সেটা আপনাদের দেখাবো, কারণ এই ধরনের প্যানেলে কোনো সিঙ্গেল ডকুমেন্ট এরা দেখাতে পারবে না, কারণ এরা করেইনি প্যানেল, এরা প্যানেলই প্রস্তুত করে, এই ধরনের প্যানেলই হয়নি। একটা হয়েছে সেটা মেরিট লিস্ট, সেটাও ছেড়খানি হয়েছে, সেটাতেও রিজার্ভেশন ওটা মানা হয়নি। কোনো প্রার্থীকে সহজেই তারা আনরিজার্ভ সিটে বা জেনারেলের মধ্যে রাখেনি, তারা কমিউনাল রিজার্ভেশন করেছে, যে জেনারেল টু জেনারেল রেখে দিচ্ছে, এসসি টু এসসি রেখে দিচ্ছে, ওবিসি টু ওবিসি সিটি রেখে দিচ্ছে, যেটা কিনা সৌরভ যাদবে এসসিসি যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে কমিউনাল রিজার্ভেশন করা যাবে না। তো সেখানে ফার্স্টে ফেসে বসে আছে বঞ্চিতদের, মানে আজ চাকরি তো আমার মনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বাড়িতে না, মানে অ্যাপয়েন্টমেন্ট মানে মিষ্টির দোকানে গিয়ে দেবে, যে আসো মিষ্টির দোকানে মিষ্টি খাও, এক প্লেট মিষ্টি, তারপর সেই যে অ্যাপয়েন্টমেন্ট, মিষ্টি খাওয়ার পরে বলবে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে বাড়ি যাও। তার কারণ হচ্ছে বাচ্চার রাস্তা নেই প্রাথমিক শিক্ষা পর্ষদ, একের পর এক ব্লান্ডার করে রেখেছে, প্যানেলই তৈরি করেন এই ধরনের প্যানেলই, যেটা আপনাদের আপার প্রাইমারিতে দেখালাম। আর আপার প্রাইমারিতে জানেন যে এই বেঞ্চ আপার প্রাইমারি সবটা জানে, কারণ এখানে পুরোটাই হিয়ারিং হচ্ছে, সেখানে সেটেলমেন্টের জায়গা এসেছিলো, তো গোটা বিষয়টা জানে। যখন প্যানেলে একটা প্যানেল জাস্ট দেখবেও নি, এটা ক্যান 9-এর মধ্যে আছে 1000টা প্যানেল, তো সেই ক্যান 9-এর ওই অংশটা যখন দেখবে, একবার যখন চোখ বোলাবে, এই প্যানেল বা এই বাচ্চাটা খুব মুশকিল। আর যেহেতু এই ধরনের প্যানেল হয়নি, সেক্ষেত্রে 32টা 42 সময় লাগবে না। চলুন হিরণময় ভট্টাচার্য স্যারের সেই বিখ্যাত অর্ডারটা দেখাই, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী বলেছে আপনাদের দেখাবো। প্রথম কথা, মিথ্যা সাবমিশন, এখানে দেখুন একটা জিনিস লেখা আছে 15 নম্বর পয়েন্টে লাস্টের উপরে দিই, যে 8-6 মানে রুলস অ্যান্ড অ্যাডিশনাল প্যানেল ইন টার্মস অফ রুল 8-6 অফ দ্য 2016 রুল। তো এক্ষেত্রে বলছে যে 8-6 মোতাবেকও না তারা প্যানেল দিয়েছে, এটা বড় মিথ্যা কথা, বাজে কথা। The said affidavit, ওখানে আরেকবার একটু পড়ি, the said affidavit also speak about preparation and alternative set of panel as required under rule 8-5, অর্থাৎ কী করে এই অল্টারনেটিভ প্যানেলটা হচ্ছে সেটারও ব্যাখ্যা দিয়েছে অফ দ্য 2016 অ্যান্ড অ্যাডিশনাল প্যানেল ইন টার্মস অফ 8-6, এটাও কী করে প্রস্তুত হবে সেটার কথা বক্তব্য বলা আছে, এই সমস্ত হিজিবিজি জিনিসগুলো বলেছে। ইম্পর্টেন্ট হচ্ছে 16 নম্বর পয়েন্ট, কী বলেছে, দ্য said affidavit ফার্দার স্টেটেড, এর অর্ডার কপিতে লেখা হচ্ছে কিন্তু অন্য কোথাও লেখা হচ্ছে না, দ্য said affidavit stated that a reserve category candidate whose name in figured in a general category as well as reserved category might exercise option for the panel। অর্থাৎ পরিষ্কার এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে, আরও 1-2 লাইন আছে এখানে, তো বিষয়টা হচ্ছে যে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী তার নাম কিনা ফিচার থাকবে জেনারেল ক্যাটাগরিতে অ্যাজ ওয়েল অ্যাজ, এবং সেই সাথে রিজার্ভ ক্যাটাগরিতে মাইট এক্সারসাইজ অফিসার অপশান। তো এই যে কথাগুলো বলা আছে না, যে একজন প্রার্থী নোট অনেও যেটা উল্লেখ রয়েছে, যে একজন প্রার্থী রিজার্ভ প্রার্থী তাকে জেনারেলের মধ্যেও দেখাতে হবে তার র্যাঙ্ক কোথায় যদি সে এমআরসি ক্যান্ডিডেট হয়, এবং সেই পাশাপাশি তাকে নিজের ক্যাটাগরিতেও দেখাবে। প্রাথমিকের এই 42 কোনো একটা সিঙ্গেল প্যানেল দেখান তো যেখানে গিয়ে একজন প্রার্থী সে এসসি ক্যাটাগরিতেও আছে, সংরক্ষিত বিভাগেও আছে, এবং তার পাশাপাশি জেনারেলের মধ্যেও আছে, খুঁজে পাবেন না। অধিক মেধা থাকা সত্ত্বেও তাকে নিজের ক্যাটাগরিতে আপনি ফেলে রেখেছেন। এই ধরনের যেহেতু আপার প্রাইমারি এই বেঞ্চ সেটেল করে দিয়েছে, আপার প্রাইমারি প্যানেলে চকচক করছে যে কীভাবে প্যানেলটা তৈরি হয়, তো সেখানে সেই রুল নোট 1টাকে কী করে ফেলে দেবে, তো পিটিআর রুলসের মধ্যে আছে, এটাকে ফেলে দেওয়া কি এতটাই সহজ হবে? যেখানে সিঙ্গেল বেঞ্চে একটা মামলা জিতে বসে আছে, ডিভিশন বেঞ্চে অলরেডি নোট অন নিয়ে কথা বলে দিয়েছি,
প্রাথমিক শিক্ষা পর্ষদের পিডিআরে রয়েছে, প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস রয়েছে। এটাকে কী করে খণ্ডাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? এত সহজ, সব কিছু এত সহজ, রুল নিয়ে ছেলে খেলা, নিজের মাতব্বরি মতো আমি করলাম না প্যানেল, আমি করলাম একটা মেরিট লিস্ট, তাও আমি দিলাম না। এ চলে? এরকমভাবে একটা 12 অথরিটি কাজ করতে পারে, রাতের অন্ধকারে এসএমএস পাঠিয়ে নিয়োগ দিতে পারে? এত সহজ না বিষয়টা। যারা ভাবছেন ডিভিশন বেঞ্চে বঞ্চিতদের প্রস্তুতি কোন লেভেলের, সেটা তো প্রথম দিনে হিয়ারিংয়ের পরে কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। মানে মনে হবে যে এখন কুলেই আছে, অনেকটা সাতটা তো কুলে চলে এসছেন, সিঙ্গেল ম্যাচে এই করেছে, একটা মহাসমুদ্রের পরে একটা কুলে চলে এসছেন, বাট আবার সমুদ্রের মাঝখানে মনে হবে। একটা দিন সিঙ্গেল হিয়ারিং হবে বঞ্চিতদের, যে কোনো কেউ যখন দাঁড়িয়ে যাবে না, যখন ওই বলে দেবে 139 জনের মধ্যে 38 জন প্রিয়াঙ্কা নস্করা অলরেডি জেনারেল কাট অফ ক্রস করে চাকরি পায়নি প্রায় 8 বছর 9 বছর সময় ধরে, কোথায় যাবে? বিচারপতি বলবেন ডেকে তারপরে যে 138 জন 139 জনের মধ্যে 38 জন তারা ক্লিয়ার করেছে। সেটেল ল ভাই। এই রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর মোর মার্কস দেন জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট লাস্ট কাট অফ, দেন সে জেনারেল হিসেবে চাকরি পাবে। তো সেটা কোথায়? বিচারপতি এমনিতে বুঝতে কোনো জায়গা বাকি নেই, তারপরে কয়েকটি জিনিস ধরিয়ে দিলে এই নোট অন এই প্রিয়াঙ্কা নস্করদের 38 জন ক্লিয়ার করেছে, ক্যানের বিভিন্ন ক্যানে তারা অ্যাসাইন করেছে, সেখানেও কতজন বেরিয়ে বসে আছে, জেনারেল কাট অফ ক্রস বসে চাকরি না, তো ডিভিশন বেঞ্চ অলরেডি সেটেল ইস্যু যে চাকরি দিয়েছে একজনকে এরকমভাবে, সে চাকরি করছে। তো কী করে বাঁচাবেন এই প্যানেল? আর যদি বাঁচাতে হয় ওই মিষ্টির দোকানে যান, একবার মিষ্টি দই ফই খাওয়ান, দেন তারপরে গিয়ে একটা পাশে অ্যাপয়েন্টমেন্ট রেখে লেটার রেখে দিয়ে বাড়ি চলে আসুন।